মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে জিয়াউর রহমান একজন সাচ্চা মুসলমান। রবীন্দ্রনাথ যে সংস্কৃতির ধারক ও বাহক তা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দটির উল্লেখ নাই, শুধু মুসলিম মেজরিটি রাষ্ট্রের উল্লেখ আছে। জাতীয়তাবাদের ইসলামীকরণ বিএনপির মতাদর্শ হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদকে আঁকড়ে ধরল। 1977 সালের 22 এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে জিয়াউর রহমান সংবিধানের 8ম অনুচ্ছেদ পরিবর্তন করে যে ফরমান জারি করলেন তাই হয়ে দাঁড়ালো দলটির দার্শনিক ভিত্তি। এই অনুচ্ছেদের সংশোধিত এই পরিবর্তিত ধারাটি ছিল: প্রথমত, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনীতি ও সামাজিক সুবিচার এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এভাবেই বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। জিয়াউর রহমানের মনে হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিকদের ধর্মীয় আবেগকে ব্যবহার করলে সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়বে। পাকিস্তানের শাসক গোষ্ঠী অবশ্য এই ব্যাপারে আরও খোলামেলা ছিল। তারা সাংবিধানিকভাবেই দেশকে ইসলাম প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। বাংলাদেশও কার্যত ইসলামী প্রজাতন্ত্রের ধারণাটি গ্রহণ করল কয়েকটি শব্দের মারপ্যাচে। জনমনে একটি ধারণা হল জিয়াউর রহমান একজন সাচ্চা মুসলমান এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সংবেদনশীল। এই কাজটি করতে গিয়ে জিয়াউর রহমান এদেশের অসাম্প্রদায়িক চেতনা বিকাশের যে ধারণাটি গড়ে উঠেছিল তার বিপরীতে অবস্থান নিলেন এবং অসাম্প্রদায়িক চেতনা বিরোধী বুদ্ধিজীবীদের নানানভাবে প্রণোদনা দিতে শুরু করলেন। এই প্রবণতাকে আহমেদ শরীফ দেখলেন উস্কানি হিসাবে। তিনি মন্তব্য করলেন, বিএনপি সরকার জামাতে ইসলাম ও অন্যান্য মোল্লাদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, উস্কিয়ে দিয়ে, উত্তেজনা দিয়ে সাধারণভাবে প্রগতিশীল রুচিমান ইংরেজি শিক্ষিত সমাজের জনজীবন দুর্বিষহ ও বিপন্ন করে তুলেছে। এই প্রসঙ্গে একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে। 1967 সালে ঢাকা বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথকে শাসক গোষ্ঠী মনে করত একজন ভারতীয় হিন্দু এবং তার সাহিত্য পাকিস্তানের সংহতি বিরোধী। পাকিস্তানি শাসকদের রবীন্দ্রনাথ বর্জনের পক্ষে 40 জন বুদ্ধিজীবী একটি বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিটি 29 জুন 1967 দৈনিক পাকিস্তানে ছাপা হয়েছিল। বিবৃতিতে তারা বলেছিলেন, রবীন্দ্রনাথ যে সংস্কৃতির ধারক ও বাহক তা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এই বিবৃতি যারা সেখানে দিয়েছিলেন তাদের একজন হলেন ডক্টর আশরাফ সিদ্দিকী। জিয়াউর রহমান 1976 সালে আশরাফ সিদ্দিকীকে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত করেন। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তা সত্ত্বেও রবীন্দ্রনাথ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী এক ব্যক্তিকে বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসানো হলো। আশরাফ সিদ্দিকী দীর্ঘ 6 বছর এই পদে বহাল ছিলেন। বেতার ও টেলিভিশনে নামাজের সময় আজান প্রচার শুরু হয়। জিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তৃতা আরম্ভ করতেন। বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে, বিশেষ করে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর এবং আশুরা পালন বেশ ঘটা করেই শুরু হয় এবং জিয়া এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দেওয়া চালু করেন। বিভিন্ন সেনানিবাসে কেরাত প্রতিযোগিতা চালু করা হয়। পাকিস্তান আমলে দেশে একটি ইসলামিক একাডেমি ছিল। 1972 সালে এটা বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালে 28 মার্চ ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান এই ফাউন্ডেশনকে আরও কার্যকর করেন। তিনি স্বতন্ত্র একটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেন। মাদ্রাসার সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। 1975 সালে দেশে 1830টি মাদ্রাসায় 2,91,191 জন ছাত্র পড়াশুনো করত। 1978 সালে মাদ্রাসার সংখ্যা বেড়ে হয় 2,386 এবং ছাত্র সংখ্যা হয় 4,41,200। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার অপরাধে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। নাগরিকত্ব বাতিল হয়েছিল কারো কারো। নাগরিকত্ব বাতিল হওয়াদের একজন ছিলেন পূর্ব পাকিস্তান জামাতে ইসলামের আমির গোলাম আজম। 71-এর 22 নভেম্বর তিনি এদেশ ছেড়ে চলে যান। পাকিস্তানি পাসপোর্টে 3 মাসের ভিসা নিয়ে তিনি 1978 সালের 11 জুলাই ঢাকা আসেন। গোলাম আজমের ফিরে আসা এবং রাজনীতিতে আবার সক্রিয় হয়ে ওঠার ফলে পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন মেরুকরণ হয়। এর ফল হয়েছিল সুদূর প্রসারী তাত্ত্বিক বলয়। জিয়াউর রহমান কি পাকিস্তানপন্থী রাজনীতির উল্টো যাত্রা সামিল হয়েছিলেন, নাকি 1971-এর পরবর্তী নতুন বাস্তবতার স্বরূপ খোঁজার চেষ্টা করেছিলেন? এরকম একটা প্রশ্ন থেকেই যায়।
50 ও 60-এর দশকে জাতীয়তাবাদী গণতন্ত্রের আন্দোলনের অনিবার্য পরিণতি ছিল 71-এর মুক্তিযোদ্ধা। কিন্তু এই মুক্তিযুদ্ধের ফলে কি 1971 পূর্ববর্তী বাস্তবতা পাল্টে গিয়েছিল? আওয়ামী লীগের মতো একটি জনভিত্তিক রাজনৈতিক দল 1971 সালে চরম লক্ষ্যে পৌঁছেছিল। আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতির নিষ্পত্তি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে। কিন্তু ওই ধরনের জাতীয়তাবাদী রাজনীতির অবদান 71-এর পরবর্তী বাস্তবতার সঙ্গে কতটুক সামঞ্জস্যপূর্ণ ছিল তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। 52, 66, 69 স্মৃতি নিয়ে বসে থেকে তো আর জাতিরাষ্ট্র তৈরি করা যায় না। এই জন্য প্রয়োজন ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা, যুদ্ধ পরবর্তী সময়ে প্রয়োজনীয় সমঝোতা ও ঐক্য রাজনীতি এবং জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বলা চলে আওয়ামী লীগ সরকার দেশের বৃহত্তর নিম্নবিত্ত মধ্যবিত্ত আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলাতে পারেনি। ঐক্যের বদলে গোষ্ঠীতন্ত্র মাথাচড়া দিয়ে উঠেছিল। জাতীয় ঐক্য তো দূরের কথা, মুক্তিযোদ্ধার পক্ষে প্রধান শক্তিটিও বিভক্ত হয়ে পড়েছিল। এর ফলে জাসদের মতো একটি রাজনৈতিক প্রবণতার জন্ম হয়। 72-এর প্রয়োজন ছিল নতুন রাজনীতি, নতুন কৌশল। একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জয় বাংলা স্লোগান তার কার্যকারিতা সম্পন্ন করেছিল। আওয়ামী লীগ এরপর পুরনো মনস্তত্ত্বের ঘোরটোপ থেকে আর বেরিয়ে আসতে পারেননি। 1947 সালের পর ক্ষমতাসীন মুসলিম লীগ মনে করতে শুরু করে মুসলিম লীগের বিরোধিতা মানেই পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা, ষড়যন্ত্র, দেশদ্রোহ। 71-এর পর আওয়ামী লীগও বিরোধীদের সমালোচনার মধ্যে সবসময় ষড়যন্ত্রের গন্ধ পেতে থাকে। সরকার বিরোধিতা আর রাষ্ট্রদ্রোহ একাকার করে ফেলে। এখান থেকে শুরু রাজনৈতিক সংকটের। এর ধারাবাহিকতা চলছে আজও। পাকিস্তান নিয়ে 1947 পরবর্তী কয়েক বছর এদেশে যেরকম মতামত ছিল, খোদ পাকিস্তানেও বোধহয় সেরকমটি ছিল না। 1952 সালের ভাষা আন্দোলন এবং 1954 সালের নির্বাচনের পর পাকিস্তানের প্রতি বাঙালির ঘোর কাটতে থাকে। 1971 পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে অপরিসীম আবেগ লক্ষ্য করা গেছে। যে কোনো জাতীয়তাবাদী আন্দোলনেই দীর্ঘকাল মানুষের আবেগ আচ্ছন্ন করে রাখে না। 2-1 বছর যেতে না যেতেই বাঙালি মুসলিম নতুন বাস্তবতার মুখোমুখি হলো। অবচেতনে লুকিয়ে থাকা মুসলমান জাতীয়াভিমান চোখ মেলতে শুরু করল। 75-এর মধ্যে আগস্টের পর এই মনস্তত্ত্ব আবার মাথাঝাড়া দিয়ে উঠল। এর সবটাই ষড়যন্ত্র ছিল না। কোটি কোটি মানুষ তো আর ষড়যন্ত্রকারী হতে পারে না। এই অবস্থার একটি তাত্ত্বিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন লেখক রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ। 71-এর পরবর্তী রাজনীতির পরিবর্তন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রকৃত অবস্থাটা এই যে বাংলাদেশের স্বাধীনতায় পাকিস্তানও ভাঙে নাই, দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হয় নাই। এক পাকিস্তানের জায়গায় লাহোর প্রস্তাবের মতো 2 পাকিস্তান হয়েছে। ভারত সরকার লাহোর প্রস্তাব বাস্তবায়নে আমাদের সাহায্য করিয়েছে। তারা আমাদের কৃতজ্ঞতার পাত্র। 2 রাষ্ট্রের নামই পাকিস্তান হয় নাই, তাতেও বিভ্রান্তির কারণ নাই। লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দটি উল্লেখ নাই, শুধু মুসলিম মেজরিটি রাষ্ট্রের উল্লেখ আছে। তাই তার মানে রাষ্ট্রনাম পরে জনগণ দ্বারাই নির্ধারিত হওয়ার কথা। পশ্চিমা জনগণ তাদের রাষ্ট্রের নাম রাখিয়াছেন পাকিস্তান। আমরা পূর্ববীরা রয়েছি বাংলাদেশে, এতে বিভ্রান্তির কোনো কারণ নাই। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।